জৈব পদ্ধতিতে যদি আমরা বাগান করতে চাই তাহলে কিন্তু অনেকগুলো সুবিধা থাকে। এক হচ্ছে সবার প্রথম হচ্ছে মাটিটা কিন্তু ভীষণ ভালো আস্তে আস্তে তৈরি হতে থাকে। তো তার ফলে আমাদেরকে কিন্তু বারে বারে আর গাছে খাবার দেওয়ার প্রয়োজন হয় না। তো গরমের সবজির সাথে সাথে আমি কিন্তু শুরু করে দিয়েছি শীতেরও কিছু সবজি গাছ তৈরি করার। তো আপনাদেরকে দেখাই যে আমার জবা ফুল গাছে কি পরিমাণে জবা ফুল ফুটেছে আজকে দেখুন। এটা হচ্ছে সে পিঙ্ক জবা। তো এর নিচে আমি কি করেছি, একটা পাত্রের মধ্যে সবজির খোসা, একটা টবের মধ্যে, যেটা আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে গাছে যাতে বারে বারে খাবার দিতে না হয়, বা সবজির খোসা আমরা একটা টবের মধ্যে করে দিয়ে গাছের গোড়ায় বসিয়ে দেবো, এবং যখনই গাছে জল দেবো তার সঙ্গে সঙ্গে সেই টবটার উপরে আমরা একটু করে জল দিয়ে দেবো। তো সবজির খোসাগুলো দেওয়ার পরে আমরা কিন্তু মাটি দিয়ে সেটাকে ঢেকে দেবো, তারপরেই কিন্তু জল দিতে থাকবো আর গাছে এত সুন্দর ফুল হতে থাকবে। তো এবারে চলে এলাম শীতের, দেখুন গাঁদা ফুলের বীজ বসিয়েছিলাম এবং সেই গাছে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছিল। আর আমি যেটা করেছি, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে চারা কেটে কেটে বসাতে শুরু করে দিয়েছি। তো ওই জন্য কী হয় কি, যখনই চারা কাটতে করলে মাদার প্ল্যান্টগুলো কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যায়। তো অলরেডি আমি চারা অন্য জায়গায় তৈরি করে ফেলেছি, আর এবার আমি সেই জন্য এইগুলো তুলে দিয়ে এবারে আমি এখানে সবজি গাছ বসাবো। তো দেখুন এখানে আমার শীতের শিম গাছ তৈরি। তো এই শিম গাছটা আজকে আমি রিপোর্ট করব। আর এই শিম গাছটা আমি কোথায় বসাবো সেই জায়গাটাই খুঁজে পাচ্ছি না, কারণ আমার বড় কোনো জায়গা এই মুহূর্তে কোথাও আমি খালি পাচ্ছি না। এসে চলে এলাম সেই পুরনো শিম গাছের কাছে, যে এখানে আমার আগের বছর শিম গাছটা ছিল সেই শিম গাছের কাছে। আর এখানে দেখছি একটা বড় করলাও হয়ে আছে, যেটা কিন্তু এতদিন আমার চোখেই পড়েনি। সারাদিন এসে ছাদ বাগানে ঘোরাঘুরি করি কিন্তু কখনোই সবজিগুলো দেখতে পাই না। পরে দেখি যে গাছে কত বড় একটা সবজি হয়ে আছে। তো এখান থেকে এই টবগুলোকে আমি এখন সরাবো, আর এখানেই আমি শিম গাছটাকে রিপোর্ট করব। কারণ এটার মধ্যে আমার পুরনো শিম গাছ ছিল, মানে সেই আগের বছরের যে শিম গাছটা তৈরি করেছিলাম সেটা এখানেই ছিল। আর সেই শুকনো শিম গাছটা এখনও কিন্তু এর মধ্যেই রয়ে গেছে, কারণ এই ট্রেটার মধ্যে বিভিন্ন রকম কাটিং বসিয়ে বা বীজ বসিয়ে আমি এই জায়গাটায় রাখি। কারণ এই জায়গাটা অন্যান্য যেহেতু বড় গাছ আছে, তো অনেকটা সময় পর্যন্ত ছাওয়া থাকে সেই জন্য। তো আমি এই জায়গাটাতেই ভাবছি শিম গাছটা বসিয়ে দিই, কারণ এই ট্রের মধ্যে কিন্তু আর অন্য কোনো গাছ নেই, শুধু আলাদা করে ছোট ছোট টবের মধ্যে বিভিন্ন রকম চারা বসানো আছে। তো এই জায়গাটাই আমি একটা গর্ত করে এখানেই বসিয়ে দেবো। আর নতুন করে মাটিও দেওয়ার ব্যাপার নেই, কারণ দেখুন এখানে মাটিতে কিন্তু প্রচুর খাবার এমনিতেই আছে। আর এখানে দেখুন ডিমের খোসা, সেগুলোও কিন্তু এখনও ডিকম্পোস্ট এখনও পুরোপুরি হয়নি, কারণ আমি একটু বড় বড় টুকরো দিই। তো বড় বড় টুকরোটা দিলে যেটা হয়, তাহলে কিন্তু সেই মাটিতে কিন্তু কেঁচোর পরিমাণটা কিন্তু একদমই কমে যায়, কেঁচোটা কিন্তু থাকে না। সেই জন্য আমি কিন্তু ডিমের খোসাটা একটু বড় বড় করে দিই। আর এখানে শিম গাছেরই শেকড় রয়েছে, কিন্তু শিম গাছটা যেহেতু নষ্ট হয়ে গেছে, এই শিকড়গুলো কিন্তু আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে আবার নতুন করে কিন্তু গাছের খাবার তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন কিছু কিছু প্লাস্টিকের টুকরোও রয়ে গেছে ভেতরে, কারণ বিভিন্ন রকম যে প্যাকেট, কাগজের সমস্ত প্যাকেটগুলো থাকে সেগুলো কম্পোস্ট করতে দিয়ে দিই। তো অনেক সময় কিন্তু সেই ছোটো ছোটো প্লাস্টিকগুলো কিন্তু এর মধ্যে থেকে যায়। তো এখানে দেখুন পাশেই রয়েছে আখ গাছ, কারণ এটাই সাপোর্ট সিস্টেম হিসাবে শিম গাছটা লতিয়ে যাবে। তো সেই জন্য আমি কিন্তু লতানো গাছগুলো একটু বেশি চেষ্টা করি এই আখ গাছের আশেপাশে রাখার জন্য, তাতে কিন্তু আমাকে আলাদা করে কিন্তু সাপোর্ট সিস্টেম বা মাচা কিন্তু কিছু করতে হয় না। আর তাছাড়াও এখানে কিন্তু বিভিন্ন রকম লতানো গাছও আছে, সেই জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে, কারণ গাছগুলো একসঙ্গে থাকলে অনেকটা সুবিধা হবে। অন্যান্য গাছের প্রচুর কড়া রোদেও কিন্তু গাছগুলো অতটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। তো পাশেই দেখুন শিম গাছের গোড়াটাও দেখা যাচ্ছে। আর এখানে আমি গর্ত করে এবারে আমি বসিয়ে দেবো শিম গাছটা। তো এখন আমি গাছটা বসানোর পরে এখন কিন্তু কোনো রকম খাবার টাবার কিছুই মেশাচ্ছি না। আর এর উপরে যেহেতু আমি শুকনো পাতা দিয়ে রেখেছিলাম মালচিং হিসাবে, তো সেটাও কিন্তু দেখুন একদম কম্পোস্ট তৈরি হয়ে গেছে। তো দেখুন শিম গাছটা কত সুন্দর বাড়তে শুরু করেছে। তো দুদিন আগে আমি এই মাথাটা পিঞ্চিং করে দিয়েছি, কারণ গাছটা এতটাই বড় হয়ে যাচ্ছিল, গাছটাকে লতানো জায়গা দেওয়ার দরকার ছিল সেই জন্য। তো যেহেতু ছোট্ট একটা 4 ইঞ্চির টবের মধ্যে রয়েছে, আর গাছটা দেখুন এত সুন্দর বেড়েছে, কোনো রকম রোগ পোকা কিছুই কিন্তু নেই। দেখুন শিকড়টাও কত সুন্দর বেড়েছে। তো দেখুন জাস্ট টবটাকে উল্টিয়ে নিয়ে আমি এর মধ্যে আস্তে করে বসিয়ে দিলাম। তো এতে কিন্তু যখন খুশি তখন এইভাবে যদি আমরা চারা তৈরি করি, তাতে কি হয় কি, যখন খুশি কিন্তু আমি গাছটা রিপোর্ট করতে পারি। এখন কিন্তু 11:30 12টা বাজে, প্রচণ্ড রোদের তাপ। তো তার মধ্যেই কিন্তু আমি এসে গাছটা কিন্তু রিপোর্ট করে দিলাম। তো গাছের গোড়ার মাটিটা আমি একটু চেপে চেপে দেবো, দিয়ে তারপর জল দিয়ে দেবো। তো সেই জন্য আমি সবসময় পছন্দ করি বীজ থেকে আগে আলাদা অন্য জায়গায় চারা তৈরি করে নিয়ে তারপরে আমি গাছ বসাই বড় জায়গায়।
কারণ তাতে আমার চারাটা তৈরি হতেও তো একটা 20-25 দিন সময় লাগে, কি 1 মাস টাইম লাগে। একটা জায়গায় গাছটা থাকলে তারপর আমি আমার জায়গা ফাঁকা হলে তারপর আমি সেই গাছটা সেখানে রিপোর্ট করে দিই। এইভাবে কিন্তু আমার ছাদ বাগানে যদি গাছ বসে আমার অনেকটা সুবিধা হয়। তো এবারে দিয়ে দেবো গাছে জল দিয়ে দিলেই আমার কাজ শেষ। আর এরপরে এখন আর গাছে সেরকম খাবার কিছু দেবো না, 2-4 দিন গ্যাপ দিয়ে তারপর আমি গাছে আস্তে আস্তে লিকুইড খাবার দিতে শুরু করব। তো আমি আমার ছাদ বাগানে অর্গানিকভাবে এবং খুব কম খরচা করে বাগান করার চেষ্টা করি। আর নিজেই বাড়িতে সমস্ত কম্পোস্ট তৈরি করি, চারা বীজ থেকে নিজেই চারা তৈরি করি। আর এই বীজগুলো কিন্তু আমার যে পুরনো শিম গাছটা আছে সেইটারই কিন্তু বীজ। আর এখানে আবার সেই আগের টবগুলো আবার এখানে রেখে সাজিয়ে দিচ্ছি। এখানে দেখুন রয়েছে আর একটা জোয়ান গাছ। তো জোয়ান গাছ কিন্তু ছাদ বাগানে রাখা ভীষণ ভালো, কারণ পোকামাকড় এমনি জোয়ান গাছের আশেপাশে কিন্তু কোনো রকম পোকামাকড় লাগে না। তো এই কারণে আমি আমার ছাদ বাগানে জোয়ান গাছ, তুলসী গাছ আর গাঁদা ফুলের গাছ প্রচুর পরিমাণে গ্রো করতে থাকি, যাতে এমনিতেই ছাদ বাগান থেকে পোকামাকড় দূরে থাকে।